হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ঠিক আছে, তো এই নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, এটা থাকবে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো তোমাদের যে আজকের মেন টপিকটা রয়েছে সেটা শুরু করা যাক। তো নির্দেশমূলক নীতির মূল ধারণা আমরা দেখে নেব। তো নির্দেশমূলক নীতি কি রয়েছে, সংবিধানের অবস্থান হিসেবে আমরা দেখে নেব কি যে ভারতীয় সংবিধানের 4th অংশে ধারা 36 থেকে 51 পর্যন্ত এই যে নির্দেশমূলক নীতি এগুলো কিন্তু বর্ণিত করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো সংবিধানের উৎস, যে এই নির্দেশমূলক নীতিগুলির মূল উৎস আয়ারল্যান্ডের সংবিধান। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে তো এই নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে কিন্তু গৃহীত হয়েছে। ঠিক আছে, মূল লক্ষ্য কী রয়েছে, ভারতে একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা এবং সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হলো এই নির্দেশমূলক নীতির মূল লক্ষ্য। ঠিক আছে, একটি হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলা এবং সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় সেটাই হলো এই নির্দেশমূলক নীতির মূল লক্ষ্য। রাষ্ট্রের কর্তব্য এখানে কি, সরকার পরিচালনা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিগুলি অনুসরণ করা রাষ্ট্রীয় দায়িত্ব। ঠিক আছে, সরকার পরিচালনার ক্ষেত্রে বা আইন পরিচালনার ক্ষেত্রে বা আইন প্রণয়নের ক্ষেত্রে এই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হলো প্রধান বৈশিষ্ট্যগুলো কী রয়েছে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে নির্দেশমূলক নীতির সেটা হলো জনকল্যাণকামী রাষ্ট্র। তো উৎপাদন কাঠামোর সুষম বণ্টন নিশ্চিত করে নাগরিকদের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা। ঠিক আছে, নাগরিকদের সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে থাকে এই নির্দেশমূলক নীতি। দ্বিতীয় নম্বরে রয়েছে আদালতের অবলবৎযোগ্য, যে নীতিগুলো আইনত বলবৎমূলক নয়, অর্থাৎ নীতি লঙ্ঘন হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারে না। তো এই নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে এই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, তো কখনো যদি এই নির্দেশমূলক নীতিগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারে না। ঠিক আছে, তাহলে নির্দেশমূলক নীতি লঙ্ঘন করলেও আদালত সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে না, যেহেতু এগুলো আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। নেক্সট হলো শাসন কার্যের মৌলিক ভিত্তি। এখানে আইন প্রণয়ন এবং জাতীয় নীতি নির্ধারণের সময় সরকারকে দিক নির্দেশ প্রদান করে থাকে। যে কোনো ধরনের আইন প্রণয়ন করার জন্য বা আইন তৈরি করার জন্য বা কোনো জাতীয় নীতি নির্ধারণের জন্য প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে নির্দেশমূলক নীতির সাহায্য এখানে নেওয়া হয়ে থাকে। নেক্সট হলো নীতিগুলির শ্রেণী বিভাগ, কি কি আলাদা আলাদা শ্রেণী রয়েছে নির্দেশমূলক নীতি। তো প্রথমে আমরা দেখে নেব যে সমাজতান্ত্রিক এবং গান্ধীবাদী নীতি। তো নির্দেশমূলক নীতির প্রথম যেটা সমাজতান্ত্রিক এবং গান্ধীবাদী নীতি। তো প্রথমে সমাজতান্ত্রিক নীতি, যেখানে বলা হয়েছে সম্পদের সুষম বণ্টন, পুরুষ এবং নারীর সরকারের সমমজুরি এবং শ্রম অধিকার রক্ষা। ঠিক আছে, নারীর সমকাজে হচ্ছে সমমজুরি। তো সমাজতান্ত্রিক যেটা বলা হয়েছে
সম্পদের সুষম বন্টন এখানে নির্ধারণ করা হয়েছে নির্দেশমূলক নীতির মাধ্যমে। পুরুষ এবং নারী যে একই কাজের জন্য যেন উভয়কে যেন একই বেতন বা সমমজুরি যেন দেওয়া হয়ে থাকে, এবং শ্রমিক অধিকার রক্ষা এই নির্দেশমূলক নীতির মাধ্যমে হয়ে থাকে। এবং গান্ধীবাদী নীতি হিসেবে বলা হয় যে গ্রাম পঞ্চায়েত গঠন, যেটা হচ্ছে 40 নম্বর ধারা হিসেবে, এবং কুটির শিল্পের বিস্তার এবং গ্রামীণ উন্নয়ন। তো এই সমস্ত গান্ধীবাদী নীতি বলা হয়। এক্ষেত্রে বলা হয়েছে কি গ্রাম পঞ্চায়েতের গঠন, কুটির শিল্পের বিস্তার এবং গ্রামীণ উন্নয়ন, যেটা হচ্ছে নির্দেশমূলক নীতির মাধ্যমে এখানে নেওয়া হয়েছে। নেক্সট হলো উদার, মেধাভিত্তিক এবং আন্তর্জাতিক নীতি। তো উদার এবং মেধাভিত্তিক নীতি যেখানে বলা হয়েছে দেশের সমস্ত নাগরিকের জন্য সমান দেওয়ানি বিধি এবং পরিবেশ সুরক্ষা, ঠিক আছে, দেশের সমস্ত নাগরিকদের জন্য বা সমনাগরিকদের জন্য কি হয় সমান দেওয়ানির বিধি এখানে ব্যবস্থা করা হয়েছে, এবং পরিবেশ সুরক্ষা। এবং আন্তর্জাতিক নীতি বলা হয়েছে কি বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বৃদ্ধি এবং কি শারীরিক মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে, ঠিক আছে। তো বিশ্বের কি হয়েছে বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু নির্দেশমূলক নীতিগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে থাকে। নেক্সট হলো এখানকার তাৎপর্য এবং পার্থক্য কি কি রয়েছে। তো তাৎপর্য প্রথমে আমরা দেখে নেব যে বলবৎযোগ্য পার্থক্য কি রয়েছে। তো মৌলিক অধিকার আইন দ্বারা বলবৎযোগ্য, ঠিক আছে। ভারতীয় সংবিধান যে মৌলিক অধিকারগুলো রয়েছে এই মৌলিক অধিকার কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য, মানে এই সমস্ত মৌলিক অধিকার যদি কেউ লঙ্ঘন করে তাহলে কিন্তু তার শাস্তি দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু নির্দেশমূলক নীতি যেগুলো রয়েছে সেটা কিন্তু আদালত বা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। নেক্সট হলো গণতন্ত্রের ধরন, যেখানে মৌলিক অধিকার নাগরিককে রাজনৈতিক স্বাধীনতা দেয়, ঠিক আছে। যতগুলো মৌলিক অধিকার রয়েছে এটা হচ্ছে নাগরিকদেরকে রাজনীতিক স্বাধীনতা প্রদান করে থাকে। অন্যদিকে নির্দেশমূলক নীতি সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকে। তো নির্দেশমূলক নীতি এখানে কি করে থাকে, নির্দেশমূলক নীতি হলো সামাজিক এবং রাজনৈতিক যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকে। মূল্যায়ন হিসেবে কি আইন এবং বিচার এবং পর্যালোচনার ক্ষেত্রে আদালত এই নীতিগুলোকে সংবিধানের আত্মার প্রতিফলন হিসেবে গণ্য করেছে। তো সংবিধানের আত্মার প্রতিফলন হিসেবে এই নির্দেশমূলক নীতিকে গণ্য করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।